আসসালামু আলাইকুম। একাডেমি এসএসসির পক্ষ থেকে আমি মোহাম্মদ সপ্তর্ষি আছি তোমাদের সাথে। আমি তোমাদের ম্যাথ এবং হায়ার ম্যাথের ইনস্ট্রাক্টর। তোমরা অলরেডি জেনে গেছো যে আমরা তোমাদের এসএসসি 26 ব্যাচে সম্পূর্ণ সিলেবাস শেষ করার জন্য আমরা একটা কোর্স লঞ্চ করেছি এবং আমাদের সেই কোর্সের ফ্রি সাইকেল অর্থাৎ সাইকেল 1, যেখানে আমরা সব সাবজেক্টের অন্তত একটা করে চ্যাপ্টার করাবো আর কোনো সাবজেক্টের হয়তো বা 2টা চ্যাপ্টারও করাবো। সেই সাইকেলটা আমরা অলরেডি লঞ্চ করে ফেলেছি। তো আমি আজকে হায়ার ম্যাথ শুরু করব, আর হায়ার ম্যাথে আমি এমন একটা অধ্যায় দিয়ে শুরু করব যেটা হচ্ছে সবচেয়ে মজার। তোমরা কি চিন্তা করতে পারছো কোন অধ্যায়টা? সেটা হচ্ছে সম্ভাবনা অধ্যায়, অর্থাৎ তোমাদের বইয়ের 14তম অধ্যায় যেটা। এখন সম্ভাবনা অধ্যায়টাই আমি কেন শুরু করছি? আমি তো জানি যে এটা সবচেয়ে সহজ অধ্যায়, কিন্তু এটাই কি একমাত্র কারণ সম্ভাবনা শুরু করার? না, সম্ভাবনা অধ্যায়টা যেমন সহজ তেমনই গুরুত্বপূর্ণ। কারণ তোমাদের যেহেতু পরীক্ষায় 3টা বিভাগ থাকবে, সেখানে গ বিভাগ থেকে তোমাদেরকে একটা কোশ্চেনের অ্যান্সার তো করতেই হবে। আর সেখানে 2টা মাত্র প্রশ্ন থাকবে, একটা থাকবে ত্রিকোণমিতি থেকে আর একটা থাকবে সম্ভাবনা থেকে। এখন আমরা তো এসএসসি লেভেল পার করে আসি অনেক আগে, আমি আরও 5 বছর আগে পার করে আসি। তো আমি জানি যে গ বিভাগে আমাদের সবচেয়ে বেশি সমস্যা থাকে হচ্ছে ত্রিকোণমিতি নিয়ে, কারণ চ্যাপ্টারটা আসলেই একটু কমপ্লেক্স। তো ত্রিকোণমিতি নিয়ে অনেকের সমস্যা থাকার কারণে দেখা যায় যে অধিকাংশ স্টুডেন্টেরই একটা টেন্ডেন্সি থাকে বা টার্গেট থাকে যে তারা সম্ভাবনা থেকে যে কোনো উপায়ে একটা কোশ্চেনের অ্যান্সার করবে। আর যেহেতু এটা সবচেয়ে সহজ অধ্যায়, সেহেতু এখান থেকে একটা কোশ্চেনের অ্যান্সার করাও সহজ, জিনিসটা শেখাও সহজ। তো এই জন্যেই মূলত হচ্ছে আমি এই অধ্যায়টা শুরু করতেছি। কারণ এই অধ্যায়টা যদি করাই তাহলে মনে করো তোমাদের 10 মার্ক নিশ্চিত। কারণ এই অধ্যায়টা সবচেয়ে সহজ, তোমরা ভালোভাবে বুঝতে পারবা। এবং আমি আমার যে এক্সপিরিয়েন্স ছিল সেই থেকে আমি তোমাদেরকে এমনভাবে করাবো যেন তোমাদের প্রতিটা বিষয় ক্লিয়ার থাকে। আমিও তো তোমাদের লেভেল পার করে আসছি, তো আমি বা আমার ফ্রেন্ডরা যারা ওই সময় একসাথে পড়তাম, তখন হচ্ছে এমন হয়তো যে আমরা সম্ভাবনা করছি অধ্যায়টা, আমরা ম্যাথগুলো পারছিও, কিন্তু আমরা জিনিসটা আসলে ফিল করতে পারছি না। তো আমি চেষ্টা করব তোমাদেরকে সম্ভাবনা জিনিসটা একদম ফিল করে পড়ানোর। এর জন্য তোমাদেরকে আমি প্রথমে কিছু আননেসেসারি জিনিস পড়াবো, যেগুলো তোমাদের হয়তো বা না, নিশ্চিত যে সেগুলো তোমাদের পরীক্ষায় লাগবে না, কিছু কিছু পরীক্ষায় লাগবে। তো তোমাদের কতটুকু তুলতে হবে, কতটুকু তুলতে হবে না, বা কতটুকু মন দিয়ে বুঝতে হবে, কতটুকু না বুঝলেও চলবে, সেটা আমি তোমাদেরকে বলে দেবো। তো চলো আমরা শুরু করি। আচ্ছা, সম্ভাবনা আলোচনা করতে গেলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে সম্ভাবনা কী। সম্ভাবনা মূলত হচ্ছে একটা প্রেডিকশন কি? ধরো বাংলাদেশ আর ভারতের মধ্যে কালকে একটা ম্যাচ আছে, সেখানে গুগলে দেখাচ্ছে যে ভারতের জয়ের সম্ভাবনা 90% আর বাংলাদেশের 10%। এই যে ম্যাচ শুরু হওয়ার আগে বা ম্যাচ শেষ হওয়ার আগে যে বলে দিতে পারতেছে যে কার জয়ের সম্ভাবনা কত, এটাই হচ্ছে প্রেডিকশন। আবার ধরো যে আবহাওয়া অফিস থেকে বলল যে আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা 60%। তো আবহাওয়া অফিস যে বললো 60%, মানে কি বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে 60%, আর বৃষ্টি না হওয়ার চান্স তাহলে 40%। মানে বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে, আমরা কিন্তু নিশ্চিত না যে বৃষ্টি হবে নাকি হবে না। অনেক সময় কিন্তু এরকম দেখা যায় যে আবহাওয়া অফিস থেকে বলে বৃষ্টি হতে পারে এদিন, বৃষ্টি হওয়ার সম্ভাবনা 70%, 80%, কিন্তু অনেক সময় দেখা যায় যে আসলে বৃষ্টি হচ্ছে না। আবার আমাদের ফোনে নোটিফিকেশনে গুগল দেখা যায় এক্সপেক্ট রেইন অ্যারাউন্ড 2 PM 1 PM, এই টাইপের জিনিস, কিন্তু অনেক সময় দেখা যায় সেটা আসলেই হচ্ছে, আবার অনেক সময় দেখা যায় একটা হচ্ছে না এই জিনিসটা। কারণ এগুলো হচ্ছে প্রেডিকশনের উপর ভিত্তি করে করা, সেটা প্রেডিকশন মিলতেও পারে, নাও মিলতে পারে। আবার এখন ধরো যে আরেকটা এক্সাম্পল দিই। মনে করো একটা ছেলে তোমার স্কুলে পড়ে, তার অভ্যাস হচ্ছে যে সে রবি সোম মঙ্গল এই 3 দিন ক্লাসে যায় রেগুলার, প্রত্যেক সপ্তাহে রবি সোম মঙ্গল এই 3 দিন সে ক্লাসে যায়। আর বুধ আর বৃহস্পতি এই 2 দিন সে ক্লাসে যায়ই না বলতে গেলে, ধরো যে 2-3 সপ্তাহ 4 সপ্তাহ পর পর একবার যায়। এখন কোনো একদিন বৃহস্পতিবারে তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে তোমার ওই বন্ধুটা কি আসবে, তখন তুমি কি বলবা? তুমি হয়তো এরকমভাবে অ্যান্সার দেবা যে আজকে ওর আসার সম্ভাবনা হয়তো বা 10% বা 20%, কারণ ও এই দিন সাধারণত আসে না। তো এইভাবেই মূলত প্রেডিকশনটা করা হয়। তাহলে চলো আমরা এখন জিনিসটাকে একটু ডিটেলসে আলোচনা করি। মনে করো একটা ঝুড়িতে 2টা বল আছে। এই একটা ঝুড়ি, এই ঝুড়িতে
দুইটা বল আছে, তার মধ্যে একটা বল হচ্ছে আমার কালো, একটা বল কালো এবং আরেকটা বল হচ্ছে নীল। তাহলে দুইটা বল একটা ঝুড়িতে, একটা বল কালো, একটা বল নীল। এখন আমি মনে করো আমার চোখটা বন্ধ করলাম, চোখটা বন্ধ করে ঝুড়ি থেকে যে কোনো একটা বল তুলে নিলাম। এখন আমার হাতে যে বলটা চলে আসলো সেটা তো নীলও হতে পারে, কালোও হতে পারে, তাই না? তাহলে এখন এখান থেকে কি আমরা বলতে পারতেছি না যে বলটা নীল অথবা কালো হওয়ার সম্ভাবনা কত কত হতে পারে? তোমরা চিন্তা করো তো। সম্ভাবনাটা হবে 50%। কারণ কি, এখানে দুইটা বল আছে না, দুইটা বল থাকলে এই বলটার সম্ভাবনা কত হবে? এটার সম্ভাবনা হবে 50%, আর নীল বলটা এটার সম্ভাবনাও হবে 50%। দুইটা যোগ করে টোটাল হবে হচ্ছে 100%। তো যে কোনো জায়গায় যে কোনো কিছুতে টোটাল সম্ভাবনা হয় 100%। যেমন বাংলাদেশ আর ভারতের ম্যাচের মধ্যে কার জয়ের সম্ভাবনা কত? আমি বলছিলাম যে ভারতে যদি 90%, বাংলাদেশে যদি 10% হয়, দুইটা মিলে কত হয়? 100%। কিন্তু এখানে দেখো, এখানে যেহেতু দুইটা বল আছে এবং আমি চোখ বন্ধ করে তুলে নিচ্ছি, এখানে কিন্তু কোনোটার সম্ভাবনা কম বা বেশি হবে না, কারণ দুইটারই সমান সম্ভাবনা থাকবে। আমরা যতগুলো জিনিস আলোচনা করব এখন তোমাদের এই হায়ার ম্যাথ করাতে যে আমরা যতগুলো জিনিস আলোচনা করব, সেখানে দুইটা জিনিসের সম্ভাবনা, মানে যতগুলো জিনিস থাকবে আর কি, সেগুলোর মধ্যে সম্ভাবনাটা সমান ভাগে ভাগ হয়ে যাবে। এখানে টোটাল সম্ভাবনা 100%। তাহলে 100% যদি দুইটার মধ্যে ভাগ হয়ে যায়, তাহলে এটার জন্য 50, এটার জন্য 50, দুইটা মিলায় হচ্ছে 100%। তাহলে এখন মনে করো যদি এরকম হতো যে চারটা বল আছে ঝুড়িতে, কোনো একটা ঝুড়িতে চারটা বল আছে, চারটা, যদি চারটা বল থাকতো, সেখান থেকে যদি আমি একটা বল এইভাবে তুলে নিতাম, তাহলে প্রত্যেকটা বলের সম্ভাবনা কত হতে পারতো তখন? তাহলে আমি বললাম কি, টোটাল সম্ভাবনা 100% থাকে। তাহলে এই ঝুড়ির থেকে যখন আমি একটা বল তুলে নিব, তখনও টোটাল সম্ভাবনার মানটা 100%ই থাকবে। তাহলে 100% সেটা কি, চারটা বলের মধ্যে সমান ভাগে ভাগ হয়ে যাবে। চারটা বলের মধ্যে যদি সমান ভাগে ভাগ হয়ে যায়, তাহলে 100/4 কত? 25 না? 25%। তার মানে এই ঝুড়িতে যতগুলা বল আছে, এইটা, এইটা, এইটা আর এইটা, এই চারটা বলেরই সম্ভাবনা আছে 25%। প্রত্যেকটা 25 করে, চারটা মিলে হচ্ছে টোটাল 100% সম্ভাবনা। এখন ধরো আমরা আবার মুদ্রার কথা চিন্তা করি, একটা কয়েনের কথা চিন্তা করি। তো একটা কয়েন যখন আমরা টস করার জন্য এইভাবে নিক্ষেপ করি, আমাদের হাতে এসে পড়লো, এখন সেই কয়েনে হেড পড়বে নাকি টেল পড়বে, সেটা কি আমরা নিশ্চিতভাবে বলতে পারি? বলতে পারি না। একটা কয়েন মনে করো আছে, এই যে একটা কয়েন, একটা কয়েনের দুইটা পিঠ, এই যে কয়েনটার দুইটা পিঠ, একটা হচ্ছে হেড আর এই পাশের পিঠটা হচ্ছে টেল, হেড আর টেল। তাহলে আমরা যখন একটা কয়েন নিক্ষেপ করব উপরে, টসের জন্য নিক্ষেপ করব, নিক্ষেপ করার পরে আমরা বলতে পারবো যে হেড অথবা টেল দুইটার মধ্যে যে কোনো একটা আসবে, কিন্তু কোনটা আসবে সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারবো না। তো এখানে সেই সেমভাবে দুইটা বলের মতন এখানেও হেডের সম্ভাবনা কত হবে? এখানে দুইটা ফলাফল আসতেছে না, একটা হয়তো হেড আর না হয় টেল। তো হেডের সম্ভাবনা হবে 50% আর টেলের সম্ভাবনা হবে 50%, দুইটা মিলে আবার সেই 100%। এখন আমরা একটু তাহলে অন্য কেস চিন্তা করি। দুইটা বল তো ঠিক আছে, এখন তিনটা বল থাকলে কী হতো আমরা দেখি। তাহলে মনে করো আরেকটা ঝুড়ি আছে, এই ঝুড়িটাতে আমাদের তিনটা বল আছে। এখানে আবার হচ্ছে একটা লাল, একটা কালো, লালও দিব, অবশ্যই দেবো লাল, একটা কালো, একটা বল হচ্ছে নীল আর একটা বল হচ্ছে লাল। এই যে তিনটা বল দিয়ে দিলাম। এখন আমরা কি বললাম? আমরা বললাম যে সম্ভাবনাটা প্রতিটা বলের মধ্যে সমান ভাগে ভাগ হয়ে যাবে। যদি সমান ভাগে ভাগ হয়ে যায়, তাহলে 100%টা কিন্তু এই তিনটা বলের জন্যই ভাগ হয়ে যাবে। এবং আমরা ক্যালকুলেশন করলে দেখতে পারবো যে, ক্যালকুলেটরে যদি আমি 100/3 করলে আমি দেখতে পারবো যে আমাদের ভ্যালু আসবে 33.3333, এভাবে চলতে থাকবে। তাহলে এই বলটা, এই বলটা, এই বলটা, তিনটা বলের জন্যই সম্ভাবনার মান হবে 33.33%। এখন
33.33% যেহেতু, এখন আমি তোমাদেরকে একটা জিনিস শিখিয়ে দিই। এই যে আমরা পার্সেন্টেজের হিসাব করলাম না এতক্ষণ ধরে, পার্সেন্টেজ নিয়ে হিসাব করলাম, এই পার্সেন্টেজটা আমরা যখন সংখ্যায় প্রকাশ করতে চাবো, মানে আমরা যখন সম্ভাবনার ম্যাথগুলো করবো না, তখন আমাদের 0 থেকে 1-এর ভিতরে একটা রেঞ্জ নিয়ে কাজটা করতে হবে। আমরা কিন্তু এই পার্সেন্টেজ দিয়ে ম্যাথগুলো করবো না। আমি এই পার্সেন্টেজটা এখানে ব্যবহার করলাম তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে। তো আমরা যখন ম্যাথ করব তখন আমাদেরকে কি করতে হবে, এই যে পার্সেন্টেজটা না, এটাকে 100 দিয়ে ভাগ করে নিতে হবে, ভাগ করে একটা সংখ্যা নিতে হবে, সেই সংখ্যাটা যত আসে তত। এখানে দেখো দুইটা বলের জন্য কি ছিল, 50%, 50%। এখন 50কে যদি আমি 100 দিয়ে ভাগ দিই তাহলে ভ্যালু কত আসে জানো? এটা আসবে 1/2। এটার জন্য সেম, এটাকেও ভাগ দিলে কি আসবে, 1/2। আর 33.3333, এই যে এতগুলো 3 লিখছি না, তুমি ক্যালকুলেটারে 33.33 লিখে অনেকগুলো 3 দেবা, 3 দিয়ে তারপরে সেটাকে 100 দিয়ে ভাগ দিবা। 100 দিয়ে ভাগ দিলে দেখবা আমাদের অ্যান্সার আসবে 1/3। 100 দিয়ে ভাগ দিলে অ্যান্সার আসবে 1/3। তাহলে প্রত্যেকটা বলে 33.33% সম্ভাবনা আছে বা 1/3 সম্ভাবনা আছে। এখানে যতগুলো বল আছে সেখান থেকে যদি আমি একটা বল তুলে নিই তাহলে প্রত্যেকটা বলেরই 1/3 সম্ভাবনা আছে। এবার আমি যদি তোমাকে বলি যে এই ঝুড়ি থেকে আমি যখন একটা বল তুলে নিব, সেই বলটা কালো হওয়ার সম্ভাবনা কত, তখন আমাদেরকে দেখতে হবে ঝুড়িতে কালো বল কয়টা আছে। একটা বলই আছে না কালো, তাহলে সম্ভাবনা কত হবে, 33.33%। আবার যদি তোমাকে বলি যে যে বলটা নিব আমি, সেই বলটা লাল হওয়ার সম্ভাবনা কত, সেটাও হবে 33.33%। কিন্তু যদি আমাদের এরকম একটা জায়গা থাকতো যেখানে 3টা বল না থেকে মনে করো যে বল আছে এবার 5টা বলের মধ্যে 2টা বল দিব কালো, বাকি 2টা দিব লাল, আর লাস্টের যে বল 2টা সেই 2টা দিব নীল। সরি, আমি 6টা বল নিয়ে ফেলছি, তাহলে আমরা একটা বল মুছে দিই। তাহলে 2টা বল কালো, 2টা লাল আর একটা নীল, টোটাল 5টা বল। তো আমি কি বললাম যে আমাদের সম্ভাবনা টোটাল মান 100%। তাহলে আমাদের যে 100%টা সেটা প্রত্যেকটা বলের জন্য সমান ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে কয়টা বল আছে, 5টা, তাহলে সেটা কি হবে, 100/5 = 20%। 100%কে 5 দিয়ে ভাগ করলে হয় 20%। তাহলে এখানে যতগুলো বল আছে সবার জন্যই সম্ভাবনার মান হবে 20%। সেটার বলের কালার যাই হোক, সম্ভাবনা তো 20%ই হবে। এখন দেখো, তোমাকে এই ক্ষেত্রে আমি যখন বলছিলাম যে এই ঝুড়ি থেকে যদি আমি একটা বল তুলে নিই, সেই বলটা কালো হওয়ার সম্ভাবনা কত, আমরা বলে দিতে পারতেছিলাম 33.33%। কিন্তু এই ঝুড়ি থেকে এই সেকেন্ড ঝুড়ি থেকে যদি আমি একটা বল তুলে নিই, সেটা কালো হওয়ার সম্ভাবনা যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, তুমি কি বলতে পারবা সেটা 20% নাকি অন্য কিছু হবে? আগে তো আমাদের কালো বল ছিল একটা, তাই না? একটা থাকলে তখন তো 33.33% হয়ে গেছিলো এই ক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু এখন যেহেতু আমাদের কালো বল হয়ে গেছে 2টা, তাই সম্ভাবনা, কালো বল আসার সম্ভাবনা কিন্তু 20% এখন আর হবে না, এখন হবে 2টা কালো বল না, তাহলে 2টার জন্য হিসাব করতে হবে আমাদের, প্রথম কালো বল যোগ দ্বিতীয় কালো বল। তাহলে 20 + 20 মানে কত, 40, সেটা হবে 40%। 40%। আর 40%টাকে যদি আমি 100 দিয়ে ভাগ করি, 100 দিয়ে ভাগ করলে আমাদের অ্যান্সার আসে 2/5। অ্যান্সার আসে 2/5। এখন দেখো, আমি তোমাদেরকে একটা মজার জিনিস এবার এখান থেকে দেখাই। এই ক্ষেত্রে দেখো, এক্ষেত্রে মনে করো আমি একটা বল নিচ্ছি, এই ঝুড়ি থেকে 2টা বলের মধ্যে থেকে একটা বল নিচ্ছি, সেই বলটা কালো হওয়ার সম্ভাবনা কত সেটা আমাকে জানতে চাইছে আমার কাছে। তাহলে আমি দেখছি যে কালো হওয়ার সম্ভাবনা কত, 50%। তাহলে সেই 50%কে এই সংখ্যায় প্রকাশ করলে সেটা হয় 1/2। এখন দেখো, এই ঝুড়িতে টোটাল বল কয়টা ছিল, 2টা।
আর আমাদের এই যে 1/2 আসছে, সেখানে নিচে কত আছে 2। আবার আমাদের এই ঝুড়িতে কালো বল কয়টা ছিল, একটা। আর এখানে উপরে কত আসছে 1। আবার এখানে দেখো, এখানে আমাদের টোটাল বল কয়টা, 3টা না, 3টা বল। আর এখন প্রত্যেকটা বলের সম্ভাবনা যখন বের করছে তখন নিচে কত আসছে 3। আর কালো বলের সম্ভাবনা যখন জানতে চাইছে আমার কাছে, তাহলে কালো বল কয়টা, একটা। সেই উপরে দেখো সেই 1। আবার এবার এই ঝুড়িতে আসি, এই ঝুড়িতে দেখো কালো বল কয়টা, 2টা। আমার কাছে জানতে চাইছে কালো বলের সম্ভাবনা কত। এই ঝুড়ি থেকে যদি আমি একটা বল তুলে নিই, সেটা কালো হওয়ার সম্ভাবনা কত। আমরা কি বের করলাম, সেখানে 2টা যেহেতু বল, সেহেতু হবে হচ্ছে 20 + 20 মিলে হবে 40। সেটা করলে আসে 2/5। এখন দেখো এখানে নিচে কত আসছে আমাদের 5। বল কয়টা টোটাল, 5টা। আর উপরে কত আসছে 2। কালো বল কয়টা, 2। তাহলে কি তোমরা জিনিসটা ধরতে পারতেছো? অর্থাৎ এখানে হচ্ছে কোনো একটা জিনিসের সম্ভাবনা বের করতে গেলে সেটার অনুকূলে কয়টা ফলাফল আছে আর মোট কয়টা ফলাফল আছে সেটার একটা ভগ্নাংশ আসবে আমাদের। তাহলে আসো আমরা এইবার সম্ভাবনা সূত্রটা শিখে ফেলি। তাহলে আমাদের সম্ভাবনা সূত্র হবে হচ্ছে কোনো একটা জিনিসের বা কোনো একটা ঘটনার সম্ভাবনা সমান সমান হবে হচ্ছে অনুকূল ফলাফল। অনুকূল ফলাফল ভাগ মোট সম্ভাব্য ফলাফল। এই যে এই সূত্রটা, এই সূত্র দিয়ে আমাদের সম্ভাবনা অধ্যায়ের এবার যত ধরনের ম্যাথ আছে সেই ম্যাথগুলো করতে হবে। এই সূত্রটা তোমরা খাতায় লিখে নাও, এগুলো তোমাদের না লিখলেও চলবে, না বুঝলেও চলবে এখন। তাহলে আমরা সম্ভাবনার সূত্রটা শিখে গেলাম, অনুকূল ফলাফল ভাগ মোট সম্ভাব্য ফলাফল। তাহলে এখন আসো আমরা এখানে সূত্র দিয়ে বের করার চেষ্টা করি এই জুড়ি থেকে। আমরা এর আগে কী করলাম, এর আগে আমরা কমন সেন্স দিয়ে 2টা বল থেকে একটা বল যদি তুলে নিই, তাহলে তো একটা চান্স, কালো চান্স 50%ই হবে, বা নীলের চান্সও 50%ই হবে। এখন আমরা সেটা হচ্ছে ম্যাথের যে সূত্রটা আছে সেইটা দিয়ে অ্যাপ্লাই করার চেষ্টা করব। তাহলে আমরা 3টা জুড়ি নিয়েছিলাম, 3টা জুড়ির নাম এখানে দিলাম প্রথম জুড়ি, এটাকে দিলাম দ্বিতীয় ঝুড়ি, আর এটাকে দিলাম তৃতীয় ঝুড়ি। তাহলে এখন দেখো প্রথম ঝুড়ির জন্য একটা বল যদি আমি তুলে নিই এখান থেকে আন্দাজে, সেই বলটার কালো হওয়ার সম্ভাবনা আমাকে বের করতে দিচ্ছে। তাহলে আমাকে দেখতে হবে কালো বল, কালো হওয়ার অনুকূলে কতগুলো ফলাফল আছে। এখানে কালো বল কয়টা, একটা না, যেহেতু কালো বল একটা সেহেতু কালোর অনুকূলে ফলাফলও একটাই। তাহলে আমাদের প্রথম ঝুড়িতে বলটা কালো হওয়ার সম্ভাবনা কত, সম্ভাবনাকে এখানে পি দিয়ে প্রকাশ করা যায়। আর পি অফ বি, এটাকে বলে পি অফ বি, ব্র্যাকেটের ভিতর লিখলাম পি অফ বি সমান সমান অনুকূল, বি মানে হচ্ছে এখানে ব্ল্যাককে বোঝাচ্ছি, পি অফ বি। তো সেটা হবে হচ্ছে কি অনুকূল ফলাফল ভাগ মোট সম্ভাব্য ফলাফল। তাহলে অনুকূল ফলাফল, কালোর অনুকূলে ফলাফল কয়টা এখানে, একটা। তাহলে উপরে যাবে 1। আর মোট সম্ভাব্য ফলাফল মানে বোঝাচ্ছে মোট বল কয়টা আছে। এখানে মোট বল কয়টা, একটা, 2টা বল, তার মানে নিচে যাবে 2। তাহলে যে বলটা আমি নিব প্রথম ঝুড়ি থেকে, সেই বলটার কালো হওয়ার সম্ভাবনা হবে 1/2। এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় ঝুড়িতে। আমাদের দ্বিতীয় ঝুড়ি থেকে যদি আমি একটা বল তুলি, সেটার কালো হওয়ার সম্ভাবনা কত, না কালো না, আমরা তো এখন কালো দেখছি না, আমরা এবার নীল দেখি, ব্লু, ব্লু না, তাহলে আবার একটা বি চলে যায়, আমরা এখন দেখবো রেড, রেড লাল হওয়ার সম্ভাবনা কত। তাহলে সেটাকে কী মাধ্যমে প্রকাশ করবো আমরা, পি অফ আর, পি দ্বারা এখানে বোঝাচ্ছে প্রোব্যাবিলিটি, প্রোব্যাবিলিটি মানে সম্ভাবনা, প্রোব্যাবিলিটি অফ রেড, প্রোব্যাবিলিটি অফ ব্ল্যাক। তাহলে এখন আমাদের প্রবাবিলিটি অফ রেড বা লাল হওয়ার সম্ভাবনা বের করতে গেলে আমাদেরকে দেখতে হবে সেটার অনুকূলে ফলাফল কয়টা আর মোট সম্ভাব্য ফলাফল কয়টা। তো দ্বিতীয় জুড়িতে আমাদের লাল বল আছে একটাই, একটাই। তাহলে লাল বলের অনুকূলে ফলাফল কয়টা,
অনুকূল ফলাফল একটা হবে। আর আমাদের টোটাল বল কয়টা আছে? টোটাল বল আছে 3টা। সেই 3টাই হবে হচ্ছে আমাদের মোট সম্ভাব্য ফলাফল। মানে আমি যদি ঝুড়ি থেকে যে কোনো একটা বল তুলে নিই, সেখানের মধ্যে 3টা ফলাফল সম্ভব। 3টার বাইরে কালো, লাল, নীল, এর বাইরে আর কোনো বল তো আমার কাছে আসতে পারে না, আর কোনো কিছু তো হওয়া সম্ভব না। এই জন্য এটাকে বলা হচ্ছে মোট সম্ভাব্য ফলাফল। তাহলে আমাদের এখানে সম্ভাবনা হবে অনুকূল ফলাফল যেহেতু একটা, লাল বলের অনুকূল ফলাফল একটা, আর মোট সম্ভাব্য ফলাফল মানে মোট বল 3টা, তাহলে এটা হবে 1/3। আর এবার আমরা দেখব তৃতীয় ঝুড়ির জন্য। তৃতীয় ঝুড়িতে আমরা এখানে ব্ল্যাকের সম্ভাবনা কত বের করি। তাহলে আমাদের ব্ল্যাক বা কালো বল কয়টা আছে? 2টা। কালো বল যদি 2টা থাকে তাহলে অনুকূল ফলাফল কত? কালোর অনুকূলে ফলাফল আবার লিখলাম পি অফ ব্ল্যাক, প্রবাবিলিটি অফ ব্ল্যাক পিবি সমান সমান অনুকূল ফলাফল ভাগ মোট সম্ভাব্য ফলাফল। এখানে অনুকূলে কয়টা আছে? কালোর অনুকূলে ফলাফল কয়টা সম্ভব? 2টা। কারণ কি? কালো বল আছে 2টা। মনে করো আমি চোখ বন্ধ করে তুলে নিলাম একটা বল, সেটা কালো হলো। এখন সেই কালো বলটা তো এটাও হতে পারে, এটাও হতে পারে। এই জন্যই হচ্ছে আমাদের এখানে 2টা বল। তো আমাদের কালোর অনুকূলে ফলাফল 2টা, আর মোট বল আছে 5টা। তাহলে মোট সম্ভাব্য ফলাফলও হতে পারে 5টা, সেটা হবে হচ্ছে 2/5। তাহলে প্রথম ঝুড়ির জন্য কালো হওয়ার সম্ভাবনা 1/2, দ্বিতীয় ঝুড়ির জন্য লাল হওয়ার সম্ভাবনা 1/3, তৃতীয় ঝুড়ির জন্য আবারও কালো হওয়ার সম্ভাবনা 2/5। এবার এখন এই তৃতীয় ঝুড়ির জন্য যদি আমরা আবার দেখি যে বলটা ব্লু বা নীল হওয়ার সম্ভাবনা কত, এখানে যেহেতু আমরা ব্ল্যাকের জন্য একবার বি ইউজ করছি, সেহেতু এখানে আমরা ব্লু পুরোটাই ইউজ করছি। নীল হওয়ার সম্ভাবনা কত? নীল বল এখানে কয়টা আছে? একটাই আছে। তাহলে আমাদের নীল বলের অনুকূলে ফলাফলও কয়টা হবে? একটা হবে। আর আমাদের মোট বল কয়টা আছে? মোট সম্ভাব্য ফলাফল সেই 5টাই। তাহলে প্রবাবিলিটি অফ ব্লু হবে হচ্ছে 1/5। তাহলে আমরা কিন্তু এই আলোচনা করতে করতে আমরা এবার সম্ভাবনার ম্যাথমেটিক্সে ঢুকে গেছি। এখন তাহলে আমাদের সম্ভাবনার প্রাথমিক ধারণা কিন্তু শেষ হয়ে গেল। খুব সহজ না জিনিসগুলো? আচ্ছা, সম্ভাবনার প্রাথমিক ধারণা শেষ হলে এখন আমাদেরকে আলোচনা করতে হবে সম্ভাবনার সীমা নিয়ে। সম্ভাবনার সীমা কি? আচ্ছা, সম্ভাবনার সীমা আমি তোমাদেরকে বললাম যে যেই ঘটনাগুলো ঘটবে সেইগুলো সবগুলো মিলে টোটাল সম্ভাবনা হবে 100%। তাহলে আমাদের সম্ভাবনা কত হতে পারে? কোনো কিছু যদি একদম না হয়, কোনো কিছুর সম্ভাবনা যদি নাই থাকে, সেটা কি হবে? 0%। কোনো কিছু হওয়ার সম্ভাবনা যদি না থাকে তাহলে সেটা হবে 0%। আবার কোনো কিছুর সম্ভাবনা থাকতে পারে 20%, 10%, 30%, এভাবে কত? 99%, 100%। 100% পর্যন্ত যাইতে পারে। এখন 100%-এর চেয়ে বেশি কি হওয়া সম্ভব? না, 100%-এর চেয়ে বেশি কিন্তু হওয়া সম্ভব না। তাহলে আমাদের সম্ভাবনার রেঞ্জ কত হতে পারে? 0% থেকে 100%, মানে সম্ভাবনার সীমা 0 থেকে 100-র ভিতরে যে কোনো কিছু হতে পারে। সম্ভাবনার সীমা 0 থেকে 100-র ভিতর যে কোনো কিছু হতে পারে। এখন আমি তো বললাম যে আমরা যখন হায়ার ম্যাথে সম্ভাবনা নিয়ে আলোচনা করব তখন এই পার্সেন্টেজটাকে আমাদের 100 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আমরা যদি 0-কে 100 দিয়ে ভাগ দিই তাহলে কত আসে? সেটা 0ই থাকে। 0-কে 100 দিয়ে ভাগ দিলে হয় 0। আর 100-কে যদি 100 দিয়ে ভাগ দিই তাহলে সেটা কি হবে? 1। তাহলে আমাদের সম্ভাবনার আমি কি বললাম? রেঞ্জ হবে 0% থেকে 100%। সেটাকে আমরা 100 দিয়ে যদি ভাগ করি, দিয়ে এই সংখ্যার মাধ্যমে যদি প্রকাশ করি তাহলে সেটা হবে 0 আর 1। তাহলে আমরা বলতে পারি যে সম্ভাবনার সীমা কত? মনে করো পি দিয়ে প্রবাবিলিটি বোঝাচ্ছে, যেটা হচ্ছে সম্ভাবনা, সেটা হবে হচ্ছে 0-র সমান অথবা 0-র চেয়ে বড়। এই যে এই সাইনটা, এটা দিয়ে বোঝা হচ্ছে 0-র চেয়ে বড়। এটা কি? বড় সাইন, এটা তো আমরা শিখে আসছি, এটা দিয়ে বড় বোঝায়। আর তার নিচে একটা দাগ, তার মানে হচ্ছে এটা 0-র চেয়ে বড় অথবা 0-র সমান হতে পারে। ধরো আমি যদি এরকম লিখতাম পি 0, এটা দ্বারা কিন্তু বোঝায় যে পি এর মান 0-র চেয়ে বড়। এটা কিন্তু 0 হবে না,
কিন্তু যখনই আমরা নিচে একটা এরকম সাইন ইউজ করব তখন আমাদেরকে বুঝতে হবে পি এর ভ্যালু শূন্যও হতে পারবে আর শূন্যর চেয়ে বড়ও হতে পারবে, কিন্তু এতে ছোট হতে পারবে না। তাহলে সেটা হবে হচ্ছে শূন্য অথবা শূন্যর চেয়ে বড়, এবং এপাশে আমাদের আবার ইউজ করতে হবে একের সমান অথবা একের চেয়ে ছোট। তাহলে এক হতে পারে একের চেয়ে কম হতে পারে, শূন্য হতে পারে শূন্যর চেয়ে বেশি হতে পারে, এক হতে পারে একের চেয়ে কম হতে পারে, কিন্তু শূন্যর চেয়ে আরও কম হবে না। শূন্যর চেয়ে কম কত তোমরা জানো? শূন্যর চেয়ে কম হতে পারে -1 -2 এগুলো, আর একের চেয়ে বড় হলে তো 2 3 এগুলো হতে পারে। সো এইগুলো কখনো হবে না, সেটার রেঞ্জ সবসময় 0 থেকে 1-এর ভিতরে থাকবে। এটা কিন্তু পরীক্ষায় এমসিকিউতে আসে, এবং তোমাদের শর্ট কোশ্চেনের যেহেতু অ্যান্সার করা লাগবে সেখানে কিন্তু এই জিনিসটা আসতে পারে। তাহলে আমাদের সম্ভাবনার সীমাও শেষ হয়ে গেল। এখন আসবো দৈব পরীক্ষা। তাহলে আমরা এগুলো শিখলাম না, এগুলো এখন মুছে দিই। আশা করি এখানে কারোর কোনো সমস্যা নাই। আর যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দেবো, অথবা আমাদের পেজের ইনবক্সে যদি মেসেজ দাও, আমরা তোমাদেরকে একদিনের ভিতরে অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব। একদিন না, তার চেয়েও কম সময়ের ভিতরে আমরা রিপ্লাই করার চেষ্টা করব এবং তোমার সেই সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের সম্ভাবনা সূত্রটা থাক, কারণ আমরা এরপরে ম্যাথ দেখব। তো এখন আমরা তো শিখে গেলাম সম্ভাবনা জিনিসটা কি, ফিল করলাম। আশা করি এখন তোমরা বুঝতেছো যে সম্ভাবনা দিয়ে আসলে কি করে বা কি জিনিস আলোচনা করে। এখন আমরা হচ্ছে কিছু টপিক শিখব। তো প্রথমে আমাদেরকে জানতে হবে দৈব পরীক্ষা। তো এই যে আমি তো ছবি মুছে দিলাম, আবার তো এখন আঁকতে হবে। আচ্ছা, আবার আঁকি, সমস্যা নেই। এই যে একটা ঝুড়িতে মনে করো একটা লাল আর একটা নীল বল ছিল, সেখান থেকে আমি একটা বল তুলে নিব। একটা লাল আর একটা নীল বল ছিল, সেখান থেকে আমি একটা বল তুলে নিব। এই যে আমি একটা বল তুলে নিচ্ছি চোখ বন্ধ করে, এটাকে বলা হচ্ছে দৈব পরীক্ষা। কেন বলা হচ্ছে দৈব পরীক্ষা? কারণ এই যে ঝুড়িতে দুইটা বল আছে, আমি কিন্তু জানি যে দুইটা বলের মধ্যে একটা বল আছে কালো, একটা বল আছে নীল। তো আমি যখন বলটা তুলে নিব তখন আমার হাতে হয় কালো আসবে না হয় নীল আসবে। এখানে যদি আমি একটা বল তুলি, সেখানে আমার হাতে কি সবুজ বল আসবে? সবুজ বল তো আসা সম্ভব না। তাহলে আমি কিন্তু পরীক্ষাটা করতেছি চোখ বন্ধ করে বলটা তুলতেছি, তুলে একটা টেস্ট করতেছি বা পরীক্ষা করতেছি। এখন পরীক্ষা করার সময় আমি পরীক্ষা করার আগেই কিন্তু জানি যে হয় বলটা কালো আসবে না হয় বলটা নীল আসবে, এর বাইরে কোনো কিছু আসবে না। সবুজ বা হলুদ এরকম কোনো কালার আসা সম্ভব না, হয় কালো হবে না হয় নীল হবে। তার মানে কি, আমি একটা পরীক্ষা করতেছি ঠিক আছে, কিন্তু আমি পরীক্ষা শুরু করার আগেই বা পরীক্ষা করার আগেই আমি কিন্তু জানি যে বলটা কালো হওয়ার সম্ভাবনা কত, নীল হওয়ার সম্ভাবনা কত। সেটা দুইটার ক্ষেত্রেই হবে 50% বা 1/2। বলটা কালো বা নীল হওয়ার সম্ভাবনা আমরা আগে থেকেই জানি যে সেটা 1/2 হবে। কিন্তু আমরা যে নিব চোখ বন্ধ করে মনে করো বলটা নিলাম, এখন কি আমি বলতে পারবো এটা কি কালো নাকি নীল? আমি চোখ খোলার আগে পর্যন্ত এটা বলতে পারবো না যে এটা কালো নাকি নীল। এটা চোখ খুলে দেখলাম যে এটা কালো। তাহলে আমি কিন্তু পরীক্ষাটা শেষ করার আগে বলতে পারতেছি না যে সেটা নীলই হবে বা সেটা কালোই হবে, কিন্তু আমি প্রেডিকশন করতে পারতেছি যে সেটা কালো হওয়ার সম্ভাবনা 50%, নীল হওয়ার সম্ভাবনা 50%। সেটা কালো হতে পারে, নীল হতে পারে। তো দৈব পরীক্ষা হচ্ছে মূলত এমন একটা পরীক্ষা যেখানে আমরা পরীক্ষার করার পরে যে ফলাফলগুলো আসবে সেইগুলো সম্পর্কে আমরা আগে থেকেই জানি। তাহলে দৈব পরীক্ষার সংজ্ঞাটা লিখে ফেলি, এটাও কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনে আসতে পারে। কোনো একটা পরীক্ষার ফলাফলগুলো সম্পর্কে যদি আগে থেকেই জানা থাকে, এই যে এখানে আমরা একটা পরীক্ষা করতেছি, এখানে ফলাফলগুলো সম্পর্কে আমি আগে থেকে জানি সেটা হয় কালো হবে না হয় লাল হবে, এবং কালো হওয়ার সম্ভাবনা 1/2, লাল হওয়ার সম্ভাবনাও 1/2। সরি, লাল না নীল, কালো হওয়ার সম্ভাবনা 1/2, নীল হওয়ার সম্ভাবনা 1/2। কিন্তু পরীক্ষায় যখন আমরা একবার পরীক্ষা করার সময় ফলাফলটা কী আসবে সেটা আমরা নিশ্চিত না। এখানে নির্দিষ্ট একটি চেষ্টায় কী ফলাফল আসবে বলা হচ্ছে। কারণ কি? কারণ নির্দিষ্ট একটি চেষ্টা, ধরো যে আমি বলটা তুললাম, একবার চেষ্টা করলাম, তুলে দেখলাম কালো, দিয়ে বলটা রেখে দিলাম, দিয়ে আবারও তুললাম, এবার আসলো নীল। তাহলে কি দুইটা চেষ্টায় দুইটা ভিন্ন ফলাফল আসলো। তো আমরা এই জন্যই বলতেছি যে একটি চেষ্টায় কী ফল আসবে, মানে আমরা অনেকবার পরীক্ষাটা করতে পারি, কিন্তু
একটা পরীক্ষা নিয়ে আমরা চিন্তা করব, যখনই করব একটা পরীক্ষার ব্যাপারে চিন্তা করব। তো তাহলে আমাদের দৈব পরীক্ষা গেল। এখন দৈব পরীক্ষা আশা করি কারো কোনো সমস্যা নাই বুঝতে। এখন আমরা আসবো ঘটনায়। ঘটনা কি? আমরা যখন এই ঝুড়ি থেকে একটা বল তুলে নিচ্ছি, এটা একটা ঘটনা ঘটায় ফেলতেছি না আমরা? আমরা আমাদের জীবনে, আমরা আমাদের প্রতিদিনের কাজের মধ্যে যা কিছুই করি সব কিছু তো একটা ঘটনা। এই যে আমি লিখতেছি, এটাও একটা ঘটনা। তো এই যে বলটা আমি যে তুলে নিচ্ছি ঝুড়ি থেকে, এটাও একটা ঘটনা। তো এই যে আমরা একটা ঘটনা ঘটায় ফেললাম। হায়ার ম্যাথের ভাষাও এই বল তুলে নেওয়ার ব্যাপারটাকে বলা হচ্ছে ঘটনা। ঘটনা হচ্ছে একটা পরীক্ষায় যেই ফলাফলগুলো আসা সম্ভব সেটাকেই একটা ঘটনা বলে। এখানে ঘটনা কী কী হতে পারে? এখানে ঘটনা হতে পারে বলটা কালো হতে পারে, আরেকটা ঘটনা হতে পারে যে বলটা নীল হতে পারে। আমি যখন তুলে নেব তখন বলটা কালো হবে, নীল হবে। এটাই হচ্ছে এখানে দুইটা ঘটনা। তাহলে আমরা দৈব পরীক্ষার সংজ্ঞাটা মুছে দিই। এখান থেকে আমি যখন বল নেব, সেটা কালো হলেও সেটা একটা ঘটনা, সেটা নীল হলেও সেটা একটা ঘটনা। তো এখানে ঘটনা ঘটা সম্ভব দুইটা। এখন এই ঘটনাকে আবার দুই রকমে ভাগ করা যায়। একটা হচ্ছে নিশ্চিত ঘটনা, আর একটা হচ্ছে অসম্ভব ঘটনা। নিশ্চিত ঘটনা কি? যেটা আমি বলতে পারি যে যেই ঘটনাটা ঘটবেই ঘটবে। মনে করো আমি একটা ঝুড়ি নিলাম, একটা ঝুড়ির ভিতরে আমি একটাই বল নিলাম কালো। এবার আমি চোখ বন্ধ করলাম, সেই ঝুড়ি থেকে বলটা তুলে নিলাম। সে বলটা কী হবে? সে বলটা তো কালোই হবে। একটাই যেহেতু বল আছে, তো সম্ভাবনা কত হবে? এটা 100%, বা এটা হবে সম্ভাবনা 1, 100% বা 1, সম্ভাবনার মান হবে 1, আর সেটা 100% হতে পারে। তো আমি চোখ বন্ধ করে বলটা তুলে নিচ্ছি, সেখানে সম্ভাবনা তো 100%। পরীক্ষার ফল এখানে একটাই ফল সম্ভব। এটা কিন্তু আমি পরীক্ষা করার আগেই এই ক্ষেত্রে নিশ্চিতভাবে বলে দিতে পারছি যে আমি যখন বলটা তুলবো সেই বলটা কালোই হবে, কারণ এখানে একটাই মাত্র বল আছে। দুইটা বল যখন ছিল তখন নয় আমি চোখ বন্ধ করলাম, তুললাম, এখন আমি শিওর না যে বলটা কালো হতে পারে নাকি লাল হতে পারে। চোখ খোলার আগে আমি বুঝতে পারবো না, চোখ খুললে তখন বুঝতে পারবো বলটা কালো আসছে নাকি কালো আসছে নাকি নীল আসছে। কিন্তু এখানে যেহেতু একটাই বল আছে, তো আমি চোখ বন্ধ করে যখন তুলে নিব সেই বলটা তো কালোই আসবে, তাছাড়া তো অন্য কিছু আসবে না। তাহলে এটাকে কিন্তু আমরা বলতে পারি যে এটা নিশ্চিত ঘটনা। পরীক্ষার আগেই যে ঘটনা সম্পর্কে আমরা জানতে পারি, যে ফলাফল সম্পর্কে আমরা জানতে পারি, পরীক্ষাটা আমাদের করারও দরকার হবে না, কারণ পরীক্ষা করলে সেটা কালোই আসবে, আমরা জানি। এখন নিশ্চিত ঘটনা কি কি হতে পারে কিছু এক্সাম্পল দিই বাস্তব। ধরো যে সূর্য পূর্ব দিকে ওঠে, এটার সম্ভাবনা কত? এটা সম্ভাবনা 100%, কারণ সূর্য কখনো পূর্ব দিক বাদে অন্য দিক দিয়ে কিন্তু ওঠা সম্ভব না, সেহেতু এটাকে বলা যায় একটা নিশ্চিত ঘটনা। আবার মনে করো রাত পেরিয়ে দিন আসার সম্ভাবনা কত? রাতের পরে দিন তো অবশ্যই আসবে, এজন্য রাত পেরিয়ে দিন আসার সম্ভাবনা 100%। তাহলে আর নিশ্চিত ঘটনার সম্ভাবনার মান হবে সবসময় 1, 1। এবার আসা যাক অসম্ভব ঘটনায়। অসম্ভব ঘটনা তোমরা বুঝে যাচ্ছ যে ঘটনাটা ঘটা সম্ভবই না। আবার ধরো এই ঝুড়িতে আমরা চলে যাই, চোখ বন্ধ করে বলটা তুলে নিই, এখানে কালো বল আছে। এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে বলটা লাল হওয়ার সম্ভাবনা কত, সেটা কী হবে? 0%। কারণ কি? কালো বলই আছে ঝুড়িতে, তাহলে লাল আমি তুলে যখন নিব বলটা, সেটা লাল কিভাবে হবে? লাল হওয়া তো সম্ভবই না। তাহলে এটা একটা অসম্ভব ঘটনা না? এজন্য নিশ্চিত ঘটনার সম্ভাবনার মান 0, আর অসম্ভব ঘটনার সম্ভাবনার মান 0। নিশ্চিত ঘটনার সম্ভাবনার মান 1, আমি 0 বলছি। নিশ্চিত ঘটনার সম্ভাবনার মান 1 আর অসম্ভব ঘটনার সম্ভাবনার মান 0। এটাও কিন্তু পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। এমসিকিউতে মাঝে মাঝে আসে নিশ্চিত ঘটনার সম্ভাবনার মান কত। নিশ্চিত ঘটনার সম্ভাবনার মান হবে 1, আর অসম্ভব ঘটনার সম্ভাবনার মান হবে 0। তাহলে আশা করি এইগুলা ক্লিয়ার। এখানে এইগুলো আসলে তেমন কোনো কঠিন কনসেপ্ট না। তাহলে আমাদের গেল নিশ্চিত ঘটনা আর অসম্ভব ঘটনা। এখন আমরা করব সমসম্ভাব্য ঘটনা। সমসম্ভাব্য ঘটনা কি? সমসম্ভাব্য ঘটনা বলতে বোঝাচ্ছে যে একটা পরীক্ষায় যেই ফলাফলগুলো আসা সম্ভব, সেখানে প্রত্যেকটারই সম্ভাবনা সমান। আমরা যে এক্সাম্পল দেখছিলাম 5টা বলের,
এখানে আমি আর কালারিং করলাম না, ঠিক আছে, 5টা বলকে আমি আর কালারিং করলাম না, আমি এমনি 5টা বল আগে দিলাম যেহেতু টাইম নষ্ট হচ্ছে। সেখানে আমরা দেখছিলাম যে প্রত্যেকটা বলেরই সম্ভাবনা 20%, বা সেটা হচ্ছে 1/5। প্রত্যেকটা বলের জন্যই সেম সম্ভাবনা, কারোর জন্য কিন্তু কম বা বেশি না। তাহলে যেহেতু প্রত্যেকটা বলের সম্ভাবনা সমান, সেহেতু এটাকে আমরা বলতে পারতেছি যে এটা হচ্ছে সমসম্ভাব্য ঘটনা। মানে এই ঝুড়ি থেকে যেই বলটা তুলে নিলে যেই ঘটনাটা ঘটবে সেটার সম্ভাবনা 20%। সবগুলোর ক্ষেত্রেই সম্ভাবনা 20%, মানে কোনো ঘটনার সম্ভাবনা কম বা বেশি না। ঘটনা কি? ঘটনা মনে করা হচ্ছে যে বলগুলোকে আমি নাম্বারিং করি, 1 2 3 4, আর এটা মনে করো 5, 1 2 3 4 5, 5টা বল নিলাম। এখন 5টা বল থেকে আমি যখন চোখ বন্ধ করে একটা বল তুলে নেবো, সেটা 1 2 3 4 5 এর মধ্যে যে কোনো একটাই হতে পারে। তাহলে প্রত্যেক 1-এরও সম্ভাবনা 20%, 4-এরও সম্ভাবনা 20%, সবারই সম্ভাবনা 20%। যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে 1 নম্বর বল আসতে পারে, 2 নম্বর বল আসতে পারে, 3 নম্বর বল আসতে পারে, 5 নম্বর বল আসতে পারে। ঘটনা আমরা মনে করো বলের কোনো কালার নেই, বলগুলো সব সাদা, শুধু বলের উপর নাম্বারিং করা আছে। তাহলে আমি যখন তুলে নেব, পরীক্ষা করে একটা তুলে নেব বল, সেখানে তো একটা ঘটনা ঘটবে। সেই ঘটনাটা হচ্ছে 4 নম্বর বল আসতে পারে, 2 নম্বর বল আসতে পারে, 3 নম্বর বল আসতে পারে, যে কোনো একটাই তো আসতে পারে। তো সেই ঘটনা সে 20%। প্রত্যেকটা ঘটনা, এখানে এটা একটা ঘটনা হতে পারে, এটা আসলে সেটা আর একটা ঘটনা হবে, এটা আসলে সেটা আর একটা ঘটনা হবে, সবগুলো ঘটনারই কিন্তু সম্ভাবনা 20%। এই জন্য এটাকে বলা হচ্ছে সমসম্ভাব্য ঘটনা। আর এবার আসি পরস্পর বিচ্ছিন্ন ঘটনা। মনে করো আমি টসের জন্য একটা মুদ্রা নিলাম, তো মুদ্রার উপরের পিঠটা তো হেড আর নিচের পিঠটা টেল। এখন মনে করো টসের জন্য আমি মুদ্রাটা নিক্ষেপ করলে সেটা আমার হাতে এসে পড়লে আমি সরালাম হাতটা, সরাই দেখি কি যে আমার হাতে আসছে হেড। যখনই হেড চলে আসলো তখন কি আর টেল আসার কোনো সম্ভাবনা থাকলো? কারণ দুইটা সম্ভাবনা ছিল 50-50। সেটা কি? পরীক্ষার আগে দুইটা ঘটনা ঘটার সম্ভাবনাই ছিল 50-50। তাহলে এরা কিন্তু সমসম্ভাব্য ঘটনা, হেড আসার ঘটনা, টেল আসার ঘটনা, এটা দুইটাই কিন্তু সমসম্ভাব্য, মানে দুইটার সম্ভাবনার মানই সমান। কিন্তু যখনই আমরা পরীক্ষাটা করে ফেলার পর যখন আমাদের ফলাফলটা চলে আসলো হেড চলে আসলো, তখন কি আর টেল আসার কোনো সম্ভাবনা থাকলো? টেল আসার কিন্তু আর কোনো সম্ভাবনা থাকলো না। একবার হেড চলে আসলে টেল আসার আর কোনো সম্ভাবনাই থাকলো না। তাহলে কি হেড আসলে টেল আসার সম্ভাবনাটা এলিমিনেট হয়ে যাচ্ছে বা বাদ হয়ে যাচ্ছে, ওটা নিয়ে আমরা চিন্তাই করবো না যে টেল আসতে পারে কি না। একবার হেড চলে আসলে টেল আসা আর কখনোই সম্ভব না। তো এখানে এটাই হচ্ছে পরস্পর থেকে বিচ্ছিন্ন বলা যায় এটাকে। মানে যদি হেড আসে তাহলে আর টেল আসতে পারবে না, আবার যদি টেল আসে তাহলে আর হেড আসতে পারবে না। একটা ঘটনা আরেকটা থেকে বিচ্ছিন্ন, একটা হলে আরেকটা সম্ভাবনা নাই হয়ে যাবে, আবার যদি এটা হয় তাহলে এটার সম্ভাবনা নাই হয়ে যাবে। এই জন্যই বলা হচ্ছে যে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা। এই দুইটা ঘটনা, হেড আসার ঘটনা আর টেল আসার ঘটনা, এই দুইটা একটা একটা থেকে বিচ্ছিন্ন, একটা একটার সাথে রিলেটেড না। হেড আসলে টেল আসবে না, টেল আসলে হেড আসবে না। আর তাহলে আমরা তো বুঝে গেলাম পরস্পর বিচ্ছিন্ন ঘটনা। আচ্ছা, পরস্পর বিচ্ছিন্ন ঘটনার আরেকটা এক্সাম্পল আমি ঝুড়ি থেকেই দিতে পারি। ঝুড়িতে আবার কালারিংয়ের বল নিতে হবে। কালারিং বল না নিয়ে এগুলো নিয়েও হবে, কিন্তু এগুলো বোঝাতে গেলে হয়তো বা তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। মনে করো ঝুড়িতে নিলাম নীল বল, কালো বল আর লাল বল। মার্কার খুলতে এত টাইম লাগে? নীল বল, কালো বল আর লাল বল, আমরা 3টা বল নিলাম। তো ঝুড়ি থেকে যখনই আমরা একটা বল তুলে নিব, চোখ বন্ধ করে মনে করো আমরা একটা বল তুলে নিলাম এবং সেই তুলে নেওয়া বলটা হলো কালো। তো যখনই আমরা একটা বল তুলে নিলাম সেই বলটা হলো কালো, আমরা কি দেখছিলাম একটু আগে, প্রত্যেকটা বলের সম্ভাবনা কত? 1/3, 1/3, 1/3, মানে 33.33%। তো যখনই আমরা ঝুড়ি থেকে একটা বল তুলে নিয়ে দেখলাম সেই বলটা কালো হলো, তাহলে লাল আর নীলের সম্ভাবনা কিন্তু বাদ হয়ে গেল, নাই হয়ে গেল। যখনই বলটা কালো হয়ে গেল, লাল আর নীল কিন্তু হওয়া সম্ভব না।
আবার যখন আমি ঝুড়ি থেকে বলটা তুলে নেবো সেটা যদি নীল হয় তাহলে কালো আর লাল কিন্তু হওয়া সম্ভব না, আর কোনো সম্ভাবনাই থাকলো না। যখনই সেটা কালো হয়ে গেল তখন বাকি দুটার সম্ভাবনা 0 হয়ে গেল। তাহলে এখানেও আমরা বলতে পারি যে এখানে টোটাল ঘটনা কয়টা? 3টা। একটা হচ্ছে নীল হতে পারে, কালো হতে পারে, লাল হতে পারে। 3টা ঘটনায় একটা একটা থেকে বিচ্ছিন্ন। যদি এই যে কোনো একটা ঘটে যায় তাহলে বাকি যতগুলো ঘটনা আছে সবগুলা ঘটার সম্ভাবনা 0 হয়ে যাবে। নীল যদি হয়ে যায় বলটা তাহলে লাল আর কালো হওয়ার সম্ভাবনা নাই হয়ে যাবে। কালো হয়ে যদি বলটা তাহলে নীল আর লাল হওয়ার সম্ভাবনা নাই হয়ে যাবে। তাহলে আমাদের সমসম্ভাব্য ঘটনা আর পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বোঝা হয়ে গেল। আমাদের এগুলো সংজ্ঞাটাও শিখে নেওয়া উচিত। কোনো পরীক্ষায় প্রতিটি ঘটনার সম্ভাবনার মান যদি সমান হয়, এখানে 3টা ঘটনার প্রত্যেকটারই সম্ভাবনার মান কি? সমান। তাহলে সেই ঘটনাগুলোকে সমসম্ভাব্য ঘটনা বলে, মানে একটা প্রত্যেকটারই সম্ভাবনা সমান সমান আছে, কারোর কম বা বেশি নাই, সমসম্ভাব্য ঘটনা। আর পরস্পর বিচ্ছিন্ন ঘটনা আসে এবার। তো আমাদের সমসম্ভাব্য ঘটনা হচ্ছে কোনো পরীক্ষায় প্রতিটি ঘটনার সম্ভাবনার মান যদি সমান হয় তাহলে সেই ঘটনাগুলোকে সমসম্ভাব্য ঘটনা বলে, মানে একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা সমানভাবেই সম্ভব, মানে এই ঘটনাটা হওয়া সম্ভব, এই ঘটনাটা ঘটার সম্ভাবনাও যত, এই ঘটনাটা ঘটার সম্ভাবনাও তত। আর পরস্পর বিচ্ছিন্ন ঘটনা হচ্ছে কোনো পরীক্ষায় একটা ঘটনা ঘটলে যদি অন্য ঘটনাগুলো ঘটার আর কোনো সম্ভাবনাই না থাকে। এখানে একটা বল যদি কালো হয়ে যায় তাহলে লাল আর নীল এই দুটার আর কোনো সম্ভাবনাই থাকলো না। সেটাই হচ্ছে এই পরস্পর বিচ্ছিন্ন ঘটনা, মানে 3টা ঘটনায় একটা একটা থেকে বিচ্ছিন্ন, একটা হলে বাকি 2টা হবে না। আবার যদি 5টা বল থাকতো তাহলে যদি 5টা বল থেকে একটা বল তুলে নিতাম তাহলে সে একটা হলে আর 5টার আর কোনো চান্স থাকতো না। তাহলে আমাদের গেল পরস্পর বিচ্ছিন্ন ঘটনা আর সমসম্ভাব্য ঘটনা। এবার আমরা আসবো অনুকূল ফলাফল। আচ্ছা, অনুকূল ফলাফল তো আমরা একদম শুরুতে ম্যাথ করতে যাই শিখে গেছি। অনুকূল ফলাফল কি? এখানে মনে করো আমি বল নেব, একটা বল তুলে নিব, সে বলটা যদি কালো হওয়ার সম্ভাবনা কত বের করতে দেয় তাহলে কালো বলের অনুকূলে ফলাফল কয়টা আছে? একটা। তাহলে আমাকে দেখতে হবে কালো বল কয়টা আছে। এটাই হচ্ছে মূলত অনুকূল ফলাফল। অনুকূল ফলাফল হচ্ছে এখানে আমাদেরকে সেটা বলবো যখন আমরা কালোর জন্য বলবো, সেটা হচ্ছে কালোর পক্ষে, কালোর পক্ষে অনুকূল কালোর পক্ষে অনুকূল ফলাফল একটাই, একটা যেহেতু কালো বলেছে সেহেতু একটাই হবে। আবার যদি আমাকে বলে লালের পক্ষে অনুকূল ফলাফল কয়টা, সেটাও হবে একটা। আবার নীলের পক্ষে অনুকূল ফলাফল কয়টা, সেটাও একটা, কারণ নীল বল আছে একটা। তাহলে অনুকূল ফলাফল আমাদের আলাদা করে বোঝার দরকার হচ্ছে না, আমরা শুরুতেই বুঝে গেছি অনুকূল ফলাফল কি। তাহলে অনুকূল ফলাফলের সংজ্ঞাটাও লিখে দিই। অনুকূল ফলাফল, তাহলে কোনো পরীক্ষায় একটি ঘটনার পক্ষে যতগুলো ফলাফল রয়েছে তাকেই ওই ঘটনার পক্ষের অনুকূল ফলাফল বলে। তাহলে আমাদের থিওরি বলতে পারো মোটামুটি শেষ। আমাদের আজকের মতো থিওরি শেষ, কিন্তু আমরা ম্যাথ প্রবলেম দেখব, কিছু ম্যাথ প্রবলেম দেখব, এবং আমাদের আরেকটা জিনিস বাকি থাকবে, সেটা হচ্ছে নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্র আমি যখন নমুনা ক্ষেত্রের ম্যাথ করাবো তখন নমুনা ক্ষেত্র নিয়ে আলোচনা করব। আশা করি এই পর্যন্ত কারো বুঝতে কোনো সমস্যা নাই। বুঝতে কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাতে হবে, অথবা আমাদের ইনবক্সে মেসেজ দিতে হবে। আমি পার্সোনালি তোমাদেরকে রিপ্লাই দেবো, দরকার হয় কল দিয়ে বুঝিয়ে দেবো। তোমরা অবশ্যই মেসেজ দিবা অথবা কমেন্ট করবা যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে, আমি অবশ্যই তোমাদেরকে সেটা সলভ করে দেব। তো আমি মুছে দিলাম, তাহলে এগুলো সব